তুমি যদি আজকের ক্লাসটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার দাও এবং ক্লাসে অ্যাক্টিভ থাকো, তাহলে তোমার কাছে কিন্তু এই তিনটি মানে এই দুইটি বই 1 এবং 2 তোমার কাছে চলে যাবে সর্বোচ্চ 3 জনের কাছে। আর একজন বিশেষ ব্যক্তিকে আমরা সাম্প্রতিক 1 এবং 2 দুটি বই দিব, যে কি করবে, যে হচ্ছে তার সর্বোচ্চ সংখ্যক বন্ধুকে আমাদের ক্লাসে ইনভাইট করবে, অর্থাৎ মেনশন দিবে। তার মানে মোট কিন্তু 4 জন আজকে এই পুরস্কারটা পেতে যাচ্ছে। অর্থাৎ আজকের ক্লাসে যারা উপস্থিত থাকবে, আমি আবার বলে দিচ্ছি, তাদের মধ্যে 3 জন যারা সর্বোচ্চ সংখ্যক শেয়ার দিবে তারা সাম্প্রতিক নেটওয়ার্ক বইটি কুরিয়ারে তোমার ঠিকানায় পেয়ে যাবে। আর যারা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে সর্বোচ্চ সংখ্যক মেনশন দিয়ে ক্লাসে নিয়ে আসতে পারবে, তাদের মধ্যে থেকে একজন পাবে এই বইটি কুরিয়ারে চলে যাবে তোমার বাসায়। ওকে, সো এই হচ্ছে গিয়ে আজকের ক্লাসের কথা। এবং তোমাদের জন্য আমি একটু আমার ঘুরে আসি ক্লাস থেকে, দেখি যে তোমরা কে কে ক্লাসে জয়েন করছে এবং যুক্ত হচ্ছ। সবাই একটু কষ্ট করে জানিয়ে দিবে যে কে কোত্থেকে জয়েন করেছে এবং কে কে আগের সবগুলো ক্লাস করেছো। ওকে, আমি দেখতে পাচ্ছি মাইশা মুবাশিরা, কাফিয়া আহমেদ অলরেডি জয়েন করে ফেলেছে। কাফিয়া আহমেদ, মাইশা মুবাশিরা কিন্তু প্রতিদিনই ক্লাস করে, রেগুলার ক্লাস করে। সো এই তো। আর যারা যুক্ত হয়েছে তাদের জন্য সেম কথাই, আজকের ক্লাস থেকে 4 জন বই পেতে যাচ্ছে সাম্প্রতিক নেটওয়ার্কের বই একেবারে ফ্রিতে তোমার ঠিকানায় পৌঁছে যাবে কুরিয়ারের মাধ্যমে। তুমি যদি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করো ক্লাসটি, তাদের মধ্যে থেকে 3 জন, এবং সর্বোচ্চ মেনশন যে করবে বন্ধুদেরকে ক্লাসের কমেন্ট বক্সে, তাদের মধ্যে থেকে একজন ফ্রিতে পেয়ে যাবে বইটি। ওকে, আচ্ছা। সো এই ছিল মোটামুটি আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক পড়ব। আজকের ক্লাসটা মূলত বেসিক রিলেটেড আলোচনা হবে আজকের ক্লাসে, এবং আজকের ক্লাসটা এরকম একটা টপিকের উপর হবে যে টপিক থেকে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ন্যূনতম 3টা কোয়েশ্চেন কমন পাবে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা ন্যূনতম 3 নাম্বারের কোয়েশ্চেন কমন পাবে আজকের ক্লাসটি থেকে। সো এই হচ্ছে গিয়ে আজকের ক্লাসের গুরুত্ব তোমাদেরকে বোঝানো হলো। আর আজকে আমরা যে টপিকটি পড়বো তার নাম হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যেই 24 বছরের ইতিহাস, সেই 24 বছরের ইতিহাস সম্পর্কে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। এবং যেহেতু 1 ঘন্টার ক্লাস, সো এই ক্ষেত্রে আমরা 24 বছরের ইতিহাস খুব সহজে যে জিস্ট অংশটুকু আছে, যেখান থেকে তোমার প্রশ্ন অবশ্যই আসার সম্ভাবনা আছে, সেই অংশটুকু আলোচনা করব, খুব সুন্দর করে আলোচনা করব। এবং তোমরা ক্লাসটা খুব সুন্দরভাবে নোট করবে, এবং যেন মনে রাখতে পারো বা তুমি ভুলে গেলে যেন ক্লাসটি এবার সুন্দর করে দেখে নিতে পারো, এই জন্য ক্লাসটিকে অবশ্যই তুমি তোমার টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবা। আর যারা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবে তারা তো আমাদের সাম্প্রতিকের বই পাচ্ছই ফ্রিতে তোমার বাসায় কুরিয়ারে। আর যে সবচেয়ে বেশি মেনশন করবে বন্ধুদেরকে, তারাও কিন্তু পেয়ে যাবে সাম্প্রতিকের বইটি। ওকে ওকে, ঠিক আছে। তো আমরা চলে যাচ্ছি আজকের ক্লাসে। প্রথমে আমরা দেখে নেই আমাদের আন্দোলন এবং সংগ্রামের 24 বছরের ইতিহাস, অর্থাৎ পাকিস্তানি পিরিয়ডে, পাকিস্তানি আমলে আমাদের যেই 24 বছরের ইতিহাস ছিল, সেই ইতিহাসটুকু নিয়ে আজকে আমাদের আলোচনা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে চলে আসেন। দেখেন আমাদের যেই মানে পাকিস্তানি পিরিয়ডের আগে আমাদের যে ব্রিটিশ শাসন ছিল, অর্থাৎ ব্রিটিশ উপনিবেশ ছিল, সেই ব্রিটিশ উপনিবেশের ইতিহাস কিন্তু আমরা দেখি যে এটা প্রায় 190 বছরের মতো ছিল। কয় বছরের মতো? 190। কেন? কারণ 1757 সাল থেকে 1757 সালের 23শে জুন, এই 23শে জুন পলাশির যুদ্ধের মাধ্যমে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লর্ড ক্লাইভের হাত ধরে বাংলার ক্ষমতা চলে আসেন। এবং এই 1757 সালের 23শে জুন থেকে 1858 সাল পর্যন্ত, অর্থাৎ 57 সালে তো সিপাহী বিদ্রোহ হয়েছে, এই সিপাহী বিদ্রোহ পর্যন্ত ক্ষমতা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির। এবং এরপরে 1858 থেকে আপনার 1947, এর মধ্যে কিন্তু কয় বছর? এর মধ্যে 90 বছর, আর এখানে হচ্ছে 100 বছর। এই মোট 190 বছর হচ্ছে বাংলায় ব্রিটিশ উপনিবেশ ছিল। এবং এরপরে আমরা আজকে যে 24 বছর ইতিহাস নিয়ে কথা বলবো, এই 24 বছর ইতিহাস হচ্ছে বাংলায় পাকিস্তানি যেই শাসনামল ছিল, সেই শাসনামলের কথা বলবো আজকে আমরা। ওকে, আচ্ছা। তাহলে দেখেন 190 বছরের শাসনের পরে 1947 সালে একই সাথে মুসলিম লীগ, যেটা পূর্ব বাংলার মুসলিমদের সংগঠন ছিল, রাজনৈতিক সংগঠন, এবং এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1906 সালে। এর আগে কিন্তু হিন্দু সম্প্রদায়ের একটা আলাদা সংগঠন ছিল, রাজনৈতিক সংস্থা, যার নাম ছিল কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেস, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সালে। এই দুইটা সংগঠনের এত পরিমাণ আন্দোলনের মানে জোর ছিল, বেগ ছিল, যার জন্য ব্রিটিশ শাসকরা লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয় 1947 সালে। এবং 1947 সাল থেকেই 1947 সালের
14 আগস্ট 14 আগস্ট জন্ম হয় পাকিস্তানের এবং 15 আগস্ট জন্ম হয় ভারতের। ভারত তাইলে 1947 সালের 14 আগস্ট এবং 15 আগস্ট আপনার দুইটা স্বাধীন রাষ্ট্রের প্রতিষ্ঠা হলো। একটা নাম হচ্ছে ভারত, একটা নাম হচ্ছে পাকিস্তান। ওকে, সো তৎকালীন সময়ে আমাদের মানচিত্রটা কেমন ছিল আমরা যদি একটু দেখে আসি। তৎকালীন সময়ে আমাদের আসলে মানচিত্রটা কেমন ছিল একটু দেখি। আমরা মানচিত্রটা একটু দেখি। আমি একটু আপনাদেরকে একে দেখানোর চেষ্টা করছি তখনকার সময় মানচিত্রটা কেমন ছিল। এই যে এরকম, এটা ওকে। এরপরে ধরেন এটা হচ্ছে আমাদের আজকের বাংলাদেশ। ওকে, এটা হচ্ছে আমাদের আজকের বাংলাদেশ। ওকে, সো এই যে দেখতে পাচ্ছেন এইটা। ওকে, তাহলে এখানে আমরা কি পেলাম? এখানে আমরা পেলাম পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তান এটা হচ্ছে কি ভাই? এটা হচ্ছে ভারত। আর এটা হচ্ছে পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান। ব্রিটিশরা প্রতিনিয়ত কিন্তু মানে তাদের কাছে, ব্রিটিশদের কাছে বা ইউরোপিয়ানদের কাছে আমি বলবো, ধর্ম একটা খুবই সেন্সিটিভ ইস্যু, খুবই সেন্সিটিভ বিষয়। এবং তারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধর্মটাকে কেন জানি তারা প্রাধান্য দেয়। এবং যখন 1487 সালে বার্থোলোমিউ দিয়াজ প্রথম এই যে ভারতের সমুদ্রপথ আবিষ্কার করতে বের হয়েছিল, কলম্বাসরা বের হয়েছিল, ঠিক তখনও এই ব্রিটেন বা ইউরোপের সেই কয়টা দেশে ধর্ম নিয়ে সারাদিন যুদ্ধ চলতো। কারণ তাদের কোনো কাজ ছিল না, তাদের অর্থনীতি খুব একটা ভালো অবস্থায় ছিল না, তারা শুধুমাত্র ধর্ম নিয়ে, ধর্মের আঘাত নিয়ে যুদ্ধ করত। এবং দেখবেন এরা যখন বাংলায় আসছিল তখন বাংলাকে যখনই তারা ভাগ করছে, যেই সময় ভাগ করছে না কেন, সবসময় ধর্মটাকে একটা মুখ্য বিষয় সম্পর্কে তারা মানে অবহিত করছে বা আলোচনায় নিয়ে আসছে। যেমন 1905 সালে আমরা জানি একটা বঙ্গভঙ্গ হয়েছিল। এই বঙ্গভঙ্গের সময় কিন্তু ধর্মের ভিত্তিতে ভাগ করা হয়েছে। আবার 1947 সালে যখন ভারত পাকিস্তানকে ভাগ করা হলো, সেম কিন্তু ধর্মের ভিত্তিতে আবার ভাগ করা হলো। তো যেহেতু ধর্মের ভিত্তিতে ভাগ করছে, হিন্দু ধর্মাবলম্বীদের দেশ ভারত এবং মুসলিম ধর্মাবলম্বীদের দেশ হচ্ছে পাকিস্তান, এভাবে ভাগ করে দিল। এখন যখন ভাগ করছে, কিছু মুসলিম পড়ছে পূর্বাঞ্চলে, কিছু মুসলিম পড়ছে পশ্চিমাঞ্চলে। ওকে ফাইন, এরা তার জায়গা চেঞ্জ করবে না। তো এদের এলাকার নাম দিল পশ্চিম পাকিস্তান, এদের নাম দিল পূর্ব পাকিস্তান, মধ্যটা দিল কি ভাই? ভারতের নাম দিল। আচ্ছা, এখন এই যে ঝামেলাটা হইলো, তখনই ব্রিটিশ উপলব্ধি করছিল যে এই জ্ঞানের আমরা চলে যাচ্ছি তো, কিন্তু এই জায়গায় যেন কোনোদিনও শান্তি বিরাজ না করতে পারে, এটাই আমাদের মূল টার্গেট। এবং এটা কিন্তু লাস্টে হয়েছিল। এই যে দুই অঞ্চলের মানুষ, অর্থাৎ একটা দেশ ভারত নইলে ঠিক আছে, কিন্তু পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, এই দুইটা পাকিস্তানের মধ্যে আপনার ডিস্টেন্স ছিল কত জানেন? ডিস্টেন্স মানে দূরত্ব ছিল প্রায় 1200 কিলোমিটার। তাহলে 1200 কিলোমিটার দূরের দুইটা ভূখণ্ড, সেন্ট্রাল সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু ছিল পশ্চিম পাকিস্তানে। এদের পক্ষে কিন্তু পূর্ব পাকিস্তান চালানো অবশ্যই দুঃসাধ্য, কারণ 1200 কিলোমিটারের গ্যাপ। এবং এইটা ছিল তৎকালীন, আজকে যেমন ভারতের সেভেন সিস্টার্স আছে, সেভেন সিস্টার্স এর ভূখণ্ড কিন্তু ভারতের সাথে লাগানো চিকেন নেকের মাধ্যমে, শিলিগুড়ি করিডোরের মাধ্যমে। তাও চিকেন নেক চায় বা হচ্ছে কি আপনার সেভেন সিস্টার্স চায় স্বাধীনতা, আর সেখানে 1200 কিলোমিটার পুরা গ্যাপ, কোনো রাস্তাই নাই, যাওয়ার কোনো ওয়েই নাই। এখানে আপনার যাইতে হলে হয় যাওয়া লাগবে বাই এয়ার, প্লেনে, অথবা যেতে হবে এই সমুদ্র পথে। তাহলে এরকম একটা জায়গায় কেমনে শাসন কার্য চলবে? ওদের শাসন কেমনে আমাদের উপরে চলবে বা আমরা কিভাবে মেনে নিতে পারবো? আমাদের অনেক কিছুতেই তো বৈষম্য তৈরি হবে, স্বাভাবিক এটা। কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে এত দূরে থাকলে সবকিছু, সব সুযোগ সুবিধা পৌঁছানো অবশ্যই সম্ভব না বা দুষ্কর। আচ্ছা, 2 নম্বর এই সমস্যাটা ছিল এই অঞ্চলের মানুষের পোশাক পরিচ্ছদের পরিবর্তন, মানে চেঞ্জ। যেমন ধরেন ওরা পরে পাঞ্জাবি, কুর্তা, জুব্বা, আর আমরা পরি কি? আমরা পরি হচ্ছে আপনার লুঙ্গি, গামছা। ওরা পরে কি করে? ওরা হচ্ছে গিয়ে খায় রুটি, আমরা খাই ভাত। ওরা করে কি? ওরা করে ঈদ উল ফিতর পালন, ঈদে মিলাদুন্নবী পালন। আমরা করতাম কি? আমরা যদিও মুসলিম কান্ট্রিজ, কিন্তু আমরা পালন করতাম পয়লা বৈশাখ মানে নববর্ষ, আমরা পালন করতাম হাল খাতা, নবান্ন। তো এই যে কাজগুলো যে আমরা করছি, এগুলা পশ্চিম পাকিস্তানের সাথে যায় না। যায় না বিধায় এই দুই অঞ্চলের মধ্যে সাংস্কৃতিক পার্থক্য, চারিত্রিক পার্থক্য, পোশাক পরিচ্ছদের পার্থক্য, খাদ্যাভ্যাসের পার্থক্য
সবচেয়ে বড় হচ্ছে কিসের? দূরত্বের পার্থক্য। এবং এর চেয়েও বড় বিষয় হচ্ছে এই দুই অঞ্চলের ভাষার পার্থক্য। এই অঞ্চলের মানুষ কথা বলে উর্দুতে, এই অঞ্চলের মানুষ কথা বলে বাংলায়, দেন ভাষাই হচ্ছে আলাদা। আচ্ছা, তাহলে এইটাই হচ্ছে সমস্যা। এবং এই সমস্যাগুলোর কারণে এই দুই ভূখণ্ডতে কোনোদিন মিলতে পারবে না, কোনোদিন একসাথে চলতে পারবে না, এইটা ব্রিটিশ অনেক আগেই বুঝছিল এবং তারা এই জ্ঞানটা লাগাই দিয়েছে। আচ্ছা, এখন ছোটবেলায় আমরা যখন আপনার ভাষা আন্দোলন সম্পর্কে পড়ছি, আমাদের ক্লাসে স্কুলে থাকতে আমাদের সৃজনশীল প্রশ্ন আসতো বাংলাদেশ বিশ্ব পরিচয়ের মধ্যে, তখন আমরা লিখতাম যে আসতো প্রশ্ন যে ভাষা আন্দোলনের তাৎপর্য লেখো বাঙালির জীবনে। আর আমরা লিখতাম যে ভাষা আন্দোলনের তাৎপর্য অপরিসীম, ভাষা আন্দোলন বাঙালির জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, বাঙালির জীবনে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এমনি 5-6 লাইনে আমরা কিন্তু এই গুরুত্ব অপরিসীম আর ওতপ্রোতভাবে জড়িত এইটা লিখে ফেলতাম, ঠিক না? কিন্তু ওইটা আসলে হবে না। আবার এখন কি হয়েছে, আপনি জানেন, মানে ম্যাক্সিমাম মানুষই জানে, কি জানেন যে ভাষা আন্দোলন মানে পাকিস্তানিরা আমাদের মুখের ভাষার দাবি কেড়ে নিতে চাইছে, মানে আমাদের মুখের ভাষায় কেড়ে নিছে। মানে এমন হয়েছে ব্যাপারটা যে তোমরা কালকে থেকে কথাই বলতে পারো না বাংলায়। ব্যাপারটা কিন্তু এরকম ছিল না। আমরা চিন্তা করি যে ওরা আমাদের মনে হয় কথা বলতেই নিষেধ করে দিছে, কিন্তু না, ওরা আমাদেরকে কথা বলতে নিষেধ করে, তোমরা তোমার ভাষায় কথা বলবা, আমাদের সমস্যা কি? কিন্তু ওরা যেখানে ঝামেলা করছে, যেহেতু রাষ্ট্রভাষা হচ্ছে উর্দু, সেই ক্ষেত্রে তুমি যদি সরকারি কোনো কাজ করতে চাও, সরকারি দপ্তরে যে কোনো সেবা নিতে চাও, সরকারি চাকরিতে ঢুকতে চাও, তোমাকে উর্দু লিখতে হবে, উর্দু বলতে জানতে হবে। কারণ রাষ্ট্রভাষা কি? রাষ্ট্রভাষা উর্দু। তাহলে মুখের ভাষা কেড়ে নিছে ব্যাপারটা আসলে এরকম না, ব্যাপারটা হচ্ছে রাষ্ট্রভাষার অধিকার কেড়ে নিছিল। মাতৃভাষা যেখানে ছিল সেখানেই আছে, কিন্তু রাষ্ট্রভাষার অধিকার আমাদের কেড়ে নেওয়া হয়েছে, ঠিক না? আমাদেরকে বলছে উর্দু শিখতে, কারণ নাহলে সরকারের সাথে আমরা কি করতে পারবো না? কোপ আপ করতে পারবো না। আচ্ছা, ধরেন বাংলাদেশ, আমরা অনেকেই তো ইংরেজি শিখি। তো এই যে ইংরেজি ভাষা শিখি, ইংরেজি কি আমরা সব জায়গায় লেখালেখি করি না, আমরা কিন্তু মনের ভাব প্রকাশ করতে বাংলায় ব্যবহার করি। এবং সরকারি যে কোনো দপ্তরে দেখবেন প্রেস ব্রিফিং বের হয়, বিজ্ঞপ্তি বের হয়, এগুলো সব কিন্তু বাংলায় লেখা থাকে। কারণ কি? আমাদের রাষ্ট্রভাষা বাংলা। তুমি যত ইংরেজিতে পটর পটর করো না কেন, বাংলা ছাড়া কিন্তু তুমি সরকারি চাকরির মধ্যে কিছু লিখতে বা পড়তে পারবে না, কারণ সব বাংলায় হবে, ঠিক আছে? ইংলিশের কোনো খাওয়া নেই। ব্যাপারটা হচ্ছে এই জায়গায় যে এখানে আপনার রাষ্ট্রভাষার অধিকার কেড়ে নিচ্ছে, কারণ রাষ্ট্রভাষা ছিল উর্দু, আমাদের মাতৃভাষাই ছিল, আমাদের মাতৃভাষা তারা বন্ধ করে নাই, ঠিক আছে? এই হচ্ছে কাহিনী। আচ্ছা, তাহলে কি করলো এরা? আমাদেরকে বললো যে তোমরা উর্দু শিখতে হবে, উর্দু না হলে হবে না। ঠিক যখন তারা এই কথা বললো, তখন কি হয়ে গেলো দেখি আমরা। তখন ভাষা আন্দোলন নিয়ে চিন্তা করা হলো যে এখন তো আমাদের যে রাষ্ট্রভাষার দাবিটা আছে এটা ফিরিয়ে আনতে হবে, ঠিক না? কারণ আমরা যদি উর্দুই নতুন করে শিখতে হয়, তাহলে আমরা এতদিন বাংলা কেন কথা বললাম? আর এবং ভাষা যদি তোমাদেরকে বন্দী করে দিতে হয় বা নতুন করে ভাষা শিখতে হয়, তাহলে তো এটা তুমি বৈষম্য করতেছো, ঠিক না? কারণ পুরো পশ্চিম পাকিস্তানে তাহলে ভালো পারবে, আমরা একটু কম পারবো, ওরা একটু বেশি সুযোগ সুবিধা হবে, এটা স্বাভাবিক। এইটা মেনে নিল না। তখন মানেন নাই কে? মানেন নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যক্ষ, মানে অধ্যাপক, যার নাম ছিল অধ্যক্ষ আবুল কাশেম। অধ্যক্ষ আবুল কাশেম। এই অধ্যক্ষ আবুল কাশেম কি করলো? অধ্যক্ষ আবুল কাশেম ছিল ঢাবি পদার্থবিজ্ঞানের শিক্ষক। ঢাবি পদার্থবিজ্ঞান, ঢাবি পদার্থবিজ্ঞানের শিক্ষক ছিলেন অধ্যক্ষ আবুল কাশেম। এই অধ্যক্ষ আবুল কাশেম প্রথম চিন্তা করলো যে আমি কি করতে হবে, আমাকে ভাষার দাবি আদায় করতে হবে এবং আদায় করার জন্য একটা সংস্থা প্রতিষ্ঠা করতে হবে যেখান থেকে আমরা এটার দাবি জানাবো। এখন উনি তো একজন শিক্ষক, উনি কি আর সংগ্রামী কোনো সংস্থা খুলবে? না, উনি খুলবে বৌদ্ধিক কোনো সংগঠন। আর সংগ্রামী সংস্থা খুললে একটা ঝামেলা ছিল যে সরকার যদি জানতে পারতো তুমি সরকারের বিপক্ষে যে সংগ্রাম করবা, সরকার তোমাকে যে কোনো সময় ধরতে পারতো। এবং উনি যেহেতু একজন সরকারি চাকরিজীবী ছিলেন, ঢাবি শিক্ষক, ওনার চাকরি উঠে যেতে পারতো। যার জন্য কি করছে, যার জন্য উনি কোন সংগ্রামী সংগঠন না খুলে উনি একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান খুলছে। কি খুলছে? সাংস্কৃতিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান, এবং যার নাম ছিল তমদ্দুন মজলিস। তমদ্দুন মজলিস, ওকে। তাহলে তমদ্দুন মজলিস প্রতিষ্ঠা করলেন একটা সাংস্কৃতিক সংস্থা হিসেবে। কে করলো? অধ্যক্ষ আবুল কাশেম করলো। যদি আপনাকে প্রশ্ন করা হয়, মনে রাখবেন যে ভাষার দাবিতে গড়ে ওঠা প্রথম সংগঠন কোনটা? অবশ্যই তমদ্দুন মজলিস। কিন্তু যদি প্রশ্ন করা হয় তমদ্দুন মজলিস কি বিষয়ক সংগঠন ছিল, সেই ক্ষেত্রে কেউ আন্দোলন বিষয়ক সংগঠন দিন না, সবাই দিবেন কি ভাই? সাংস্কৃতিক প্রতিষ্ঠান বা সাংস্কৃতিক বিষয়ক সংস্থা, ঠিক আছে? সাংস্কৃতিক সংগঠন এইরকম যেন নাম থাকে, কারণ তমদ্দুন মজলিস আসলে একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠানই ছিল। আচ্ছা, অধ্যক্ষ আবুল কাশেম তার আরো দুইজন বন্ধুকে নিলেন। একজনের নাম ছিল কাজী মোতাহার হোসেন, কাজী মোতাহার হোসেন, এবং আরেকজন ছিল আবুল মনসুর আহমেদ। আবুল মনসুর আহমেদ।
এখন আসেন, এই যে দুইজন মানুষ যুক্ত হলেন তমদ্দুন মজলিসে, তমদ্দুন মজলিসের অফিসটা কিন্তু ছিল অধ্যক্ষ আবুল কাশেমের আজিমপুরের সরকারি কোয়ার্টারে, ওখানে তারা অফিস দিলেন। এবং এই তিনজন ব্যক্তি মিলে চিন্তা করলেন যে আমরা প্রতিবাদ জানাবো। আর তমদ্দুন মজলিসের প্রতিষ্ঠানে একটা প্রশ্ন আসে, মনে রাখবেন, তমদ্দুন মজলিস কোথাও কোথাও প্রতিষ্ঠিত হয়েছে লেখা আছে 1 সেপ্টেম্বর, আর কোথাও লেখা আছে 2 সেপ্টেম্বর। ক্লিয়ার? অনেকগুলো সোর্সে অনেকগুলো পাওয়া যায়, তবে আপনারা যেটা করবেন, আপনারা 1 এবং 2 দুইটাই মুখস্থ করে রাখেন, 2টা আসলে দিবেন 1, আর যেটা আসবে আলাদাভাবে সেটাই দিবেন। ক্লিয়ার? এতে কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই যে অধ্যক্ষ আবুল কাশেম, কাজী মোতাহার হোসেন এবং আবুল মনসুর আহমেদ, এই তিনজন মিলে চিন্তা করলো আমরা একটা প্রতিবাদ জানাবো, এবং প্রতিবাদ জানানোর ভাষা আমাদের যেমন আন্দোলন, আমরা স্টুডেন্ট, আর যারা হচ্ছে বুদ্ধিজীবী তাদের কিন্তু প্রতিবাদ জানানোর ভাষা হচ্ছে লেখনী। যেমন কাজী নজরুল ইসলাম, উনি কি করছে, উনি কিন্তু মাঠে নেমে যুদ্ধ করার আগে কলম দিয়ে যুদ্ধ করছে। কি লেখছে? লাতিমার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা। কি করছে? তাহলে উনি কিন্তু লেখার মাধ্যমে সংগ্রাম করছে। বিভিন্ন কবি সাহিত্যিকরা লেখার মাধ্যমে সংগ্রাম করেন, ওদের কাজটা অন্যরকম। তো এই তিনজন যেহেতু বুদ্ধিজীবী টিচার, তো তারা চিন্তা করলেন কি তারা একটা পুস্তিকা লিখবেন। পুস্তিকা মানে কি রে ভাই? পুস্তিকা মানে হচ্ছে ছোট বই, ছোট বইকে বলা হয় পুস্তিকা। তো তারা একটা পুস্তিকা লিখলেন, পুস্তিকার নাম দিছে পাকিস্তানের রাষ্ট্রভাষা, পাকিস্তানের রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা বাংলা, বাংলা নাকি উর্দু, এরকম নামে তারা কি করছে, একটা পুস্তিকা প্রকাশ করছে। আচ্ছা, এই যে পুস্তিকা প্রকাশ করলো, এই পুস্তিকার মাধ্যমেই তারা প্রথম ভাষার দাবি তুলে ধরলো। তাহলে এখন যদি প্রশ্ন করা হয় যে ভাষার দাবি প্রথম কে তুলে ধরছেন, অবশ্যই আসবেন অধ্যক্ষ আবুল কাশেম, কারণ বাকি জনের নাম তো দেয়া থাকবে না, তার জন্য অধ্যক্ষ আবুল কাশেমই হবেন। তাহলে কি হবে? ভাষার দাবি প্রথম কে তুলে ধরলো? অধ্যক্ষ আবুল কাশেম। এখন কথা হচ্ছে, এই অধ্যক্ষ আবুল কাশেম কিন্তু শিক্ষক ছিলেন, উনি কিন্তু পার্লামেন্টে যে বলার মতো কোনো লোক ছিল না। এখন আপনি যে দাবিগুলো উত্থাপন করবেন, এই উত্থাপন করার দাবিগুলা পাশ তো করাইতে হবে ভাই। আর পাশ করাইতে গেলে এটা অবশ্যই গণপরিষদ বা সংসদ এখানে বলতেই হবে। তখন পাকিস্তানের গণপরিষদের সদস্য কিন্তু অধ্যক্ষ আবুল কাশেম ছিল না, যার জন্য উনি সারাদিন চিল্লাইলে লাভ হতো না। তখন পাকিস্তানের গণপরিষদের মেম্বার যিনি ছিলেন, তার নাম ছিল ধীরেন্দ্রনাথ দত্ত। কে ছিল ভাই? ধীরেন্দ্রনাথ দত্ত। মানে সুন্দর করে লিখি, ধীরেন্দ্রনাথ দত্ত, অন্য কাল দিয়ে লিখলাম ধীরেন্দ্রনাথ, ধীরেন্দ্রনাথ দত্ত। তাইলে কি করছেন? এই ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন কুমিল্লার এমপি, মানে কুমিল্লার সংসদ সদস্য, কুমিল্লা, কুমিল্লা থেকে গণপরিষদে নির্বাচিত হয়েছিলেন। এই কুমিল্লার এমপি ধীরেন্দ্রনাথ দত্ত, উনি কি করলেন? উনি প্রথম রাষ্ট্রভাষা বাংলার দাবি কোথায় উত্থাপন করলেন? গণপরিষদ উত্থাপন করলেন। এবং উনি উত্থাপনটা করছিলেন 23 ফেব্রুয়ারি, 23 ফেব্রুয়ারি 1948। উনি কোথাও কোথাও লেখা আছে মোট 3 বার, কোথাও লেখা আছে মোট 5 বার গণপরিষদে বাংলা ভাষার দাবিটা উত্থাপন করেন। কিন্তু এই প্রত্যেকবারই ওনার ভোট রিজেক্টেড হয়েছে। কেন হয়েছে? কারণ ওনার পক্ষে ভোট পড়ে 13টা 14টা, আর বিপক্ষে ভোট পড়ে 47টা 48 49টা। কারণ তখন গণপরিষদে কিন্তু পাকিস্তানিরা বেশি ছিল, মানে পশ্চিম পাকিস্তানের লোকজন বেশি ছিল, আমরা কিন্তু ছিলাম কম, তাই আমাদের ভাষার পক্ষে ভোট আসবেও কম। তাহলে এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে ভাষার দাবি প্রথম কে উত্থাপন করছেন, অবশ্যই বলবেন অধ্যক্ষ আবুল কাশেম। কিন্তু যদি বলা হয় ভাষার দাবি প্রথম কে গণপরিষদে উত্থাপন করেন, তাহলে হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত। আর ধীরেন্দ্রনাথ দত্ত প্রথম কবে বাংলা ভাষার দাবি গণপরিষদ উত্থাপন করেন? সবাই একটু কমেন্ট বক্সে লেখেন। আমি কিন্তু অলরেডি বলে দিছি, একটু আগে বলে দিলাম, তো সবাই একটু লেখেন তো কমেন্ট বক্সে যে ভাষার দাবি প্রথম কবে গণপরিষদ উত্থাপিত হয়, বা ধীরেন্দ্রনাথ দত্ত প্রথম কবে ভাষার দাবি গণপরিষদ উত্থাপন করেন? ধীরেন্দ্রনাথ দত্ত কবে প্রথম ভাষার দাবি গণপরিষদ উত্থাপন করেন? আচ্ছা, আমি আবারও বলে দিচ্ছি, আজকের ক্লাসে যারা আছেন এই কোশ্চেন অ্যান্সারটা সবাই করেন। আর আমি একটু বলে দিচ্ছি, আজকের ক্লাসটা যারা সর্বোচ্চ সংখ্যক শেয়ার দিবে তাদের কাছে আসপেক্ট সিরিজের সাম্প্রতিক নেটওয়ার্ক দুর্দান্ত 2টা বই চলে যাবে কুরিয়ারে সর্বোচ্চ 3 জনের কাছে। যারা সর্বোচ্চ শেয়ার করবেন তাদের মধ্যে 3 জন পাবে 2টাই বই, কুরিয়ারে আপনাদের কাছে চলে যাবে। এবং যারা আজকের ক্লাসে সবচেয়ে বেশি ফ্রেন্ডকে মেনশন দিতে পারবে তাদের কাছেও কিন্তু আজকে কি চলে যাবে, তাদের কাছে আজকে বই চলে যাবে ফ্রিতে একদম। তো এইটা হচ্ছে আজকে ক্লাসের উপর দেওয়া হচ্ছে সাম্প্রতিক নেটওয়ার্ক বাজারের দুর্দান্ত 2টা বই, এবং সাম্প্রতিকের বেস্ট বই বাংলাদেশের, এবং এত সুন্দর গোছানো এবং পূর্ণাঙ্গ বই বাজার অন্য কোনো সাম্প্রতিকে নাই, এবং আমরা সবচেয়ে বেশি সাম্প্রতিকে কমন দেখাই। ওকে, সো এটা প্রতি বছরই হয়ে আসছে, এই জন্য আপনারা এই বই 2টা নিতে সবাই হচ্ছে কমেন্ট করেন আর শেয়ার দেন। তাহলে আমি কাফিকে অ্যান্সার দিয়ে দেখলাম, আর কেউ অ্যান্সার দিবেন না? আর কেউ অ্যান্সার দিবেন না? শুধুমাত্র কাফি অ্যান্সার দিচ্ছে, আর কেউ অ্যান্সার দিবেন না?
23 ফেব্রুয়ারি 1948। আমি বলছি ধীরেন্দ্রনাথ দত্ত কবে প্রথম বাংলা ভাষার দাবি গণপরিষদ উত্থাপন করেন? ধীরেন্দ্রনাথ দত্ত কবে প্রথম বাংলা ভাষার দাবি গণপরিষদ উত্থাপন করেন? ওকে, তামান্না জিম কমেন্ট করেছে, কাফি আহমেদ কমেন্ট করেছে, আর কারো কমেন্ট করতে দেখতেছি না। বাকি যে 23 জন বসে আছে, 23 জনে কিন্তু দোয়া খয়াত করবো, ঠিক আছে? বুঝছেন, আমি দোয়া করলে কিন্তু ভাই লাগে। এই যে কমেন্ট করতেছেন না, ক্লাসের মধ্যে বসে আছেন, লাভটা কি? আপনারা ক্লাসে বসে আছেন, ক্লাসের ভিউ বাড়াইতেছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। সো ক্লাসটা অবশ্যই কি করবেন, করার জন্য অ্যাক্টিভলি ক্লাস করতে হবে। আর ক্লাস অ্যাক্টিভলি করলে আমি কিন্তু পুরস্কার রাখছি। এমনি আমরা দিচ্ছি ফ্রি ক্লাস, তারপর আবার আপনাদের জন্য পুরস্কার রাখছি যে আপনারা কিন্তু 2টা করে বই ফ্রি পাবেন। এই যে সাম্প্রতিক 1 এবং 2, যারা ক্লাসটাকে সর্বোচ্চ সংখ্যক শেয়ার দিয়ে দিবেন এবং ক্লাসের সবচেয়ে বেশি ফ্রেন্ডদেরকে মেনশন দিতে পারবেন, তাদেরকে আমরা বই কুরিয়ারে পাঠিয়ে দিব। ওকে, সো এই হচ্ছে মোটামুটি ধীরেন্দ্রনাথ দত্ত। তাহলে যেটা বললাম, প্রথম ভাষার দাবি উত্থাপন করেন অধ্যক্ষ আবুল কাশেম তার বইয়ের মাধ্যমে, এবং প্রথম ভাষার দাবি গণপরিষদ উত্থাপন করেন ধীরেন্দ্রনাথ দত্ত। এই কাজ যখন চলতেছে তখনই মোহাম্মদ আলী জিন্নাহ বাংলায় আসলেন, অর্থাৎ পূর্ব বাংলায় আসেন। আসার পরে উনি প্রথম রেসকোর্স ময়দানে, অর্থাৎ বর্তমানে আজকে যেটার নাম সোহরাওয়ার্দী উদ্যান, এখানে দাঁড়িয়ে একটা ভাষণ দিলেন। ভাষণ কি দিলেন? যে তোমরা যাই বলো ভাই, লাভ নাই, উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, এটা আছে, এটা থাকবে। এখন এইটা উপস্থিত মানুষ হয়তো বুঝে নাই, উনি তো হিন্দিতে বলছে, যার জন্য আর কি মানুষ রিয়াকশন জানে নাই। এইটা থেকে ইন্সপায়ার্ড হয়ে উনি গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোথায়, সমাবর্তনে, কার্জন হলে, এবং যে ঘোষণা করলেন, কি বললেন, এবার একটু ইংলিশে বলবে, কারণ ঢাবিতে আসছে না, একটু ভাব আছে না, উর্দুতে বললে তো হবে না। তো বললো কি, বললো উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। যখন এটা বললো তখন উনি চিন্তা করছে যে মনের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় পোলাপান বলবে যে যেহেতু ইংরেজিতে বলছে তাহলে ঠিকই বলছে, কিন্তু ব্যাপারটা সেরকম না। ঢাবির স্টুডেন্ট ইংলিশ বুঝে, তারা সাথে সাথে না না জানিয়ে প্রতিবাদ করলো, এবং মোটামুটি অপমান হয়ে মোহাম্মদ আলী জিন্নাহ সেখান থেকে চলে গেল। মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানে যাওয়ার বেশ কয়েকদিন পরে তিনি মারা গেলেন, এবং মারা যাওয়ার পরে নতুন করে মুখ্যমন্ত্রী হন খাজা নাজিমুদ্দিন। এই খাজা নাজিমুদ্দিন এসে সেম কথাই বলে যে আমার বস যেটা বলে গেছে, গুরু যেটা বলে গেছে, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, এটাই তোমরা মাইনে নাও। তখন এই যে বুদ্ধিজীবীরা ছিল, এদের আন্দোলন শুরু হইলো, আন্দোলনের মাধ্যমে ভাষার দাবিটা উত্থাপিত হলেও এদের আন্দোলন দিয়ে কিন্তু আসলে পাকিস্তানিদের থেকে কোনো কিছু আদায় করা যাবে না, এটা ছাত্র সমাজরা বুঝছিল। ছাত্র সমাজ কি করলো, পরপর কয়েকটা অর্গানাইজেশন গড়ে তুললো ভাষার দাবিতে আন্দোলন করার জন্য। এর মধ্যে প্রথমে গড়ে উঠেছিল রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এরপর 2 নম্বরে হলো সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, 3 নম্বরে হলো ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, আর 4 নম্বরে হলো কেন্দ্রীয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। তাহলে এখানে যদি আপনার প্রশ্ন আসে ভাষার দাবিতে প্রথম কোন সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, তমদ্দুন মজলিস থাকলে অবশ্যই তমদ্দুন মজলিস দিবেন, কিন্তু তমদ্দুন মজলিস না থাকলে মনে করবেন আগে কিন্তু রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, তারপর হচ্ছে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এবং সর্বশেষে কেন্দ্রীয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এই সংগ্রাম পরিষদগুলো যখন গড়ে উঠতেছে, আবহাওয়া কিন্তু আরো বেশি উত্তপ্ত হচ্ছে, এবং মাঠ পর্যায়ে কিন্তু হরতাল শুরু হবে। ওই সময় খাজা নাজিমুদ্দিন পরিবর্তিত হয়ে মুখ্যমন্ত্রী আসন গ্রহণ করলেন নুরুল আমিন, এবং নুরুল আমিন আসার পর দেখলেন পুরা উত্তাল বাংলাদেশ, মানে পূর্ব বাংলা, এবং 1952 সালের কথা। তখন তিনি কি করলেন, তিনি টানা 1 মাসের জন্য, অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য কারফিউ দিয়ে দিলেন 144 ধারা। এই কারফিউ জারি করে দেওয়ার উদ্দেশ্যটা কি, যে এর মধ্যে আর পোলাপান বের হবে না, কারফিউ ভঙ্গ করে কেউ মিছিল করবে না, কারণ মিছিল বের করলে গুলি হবে। তখনকার ছাত্র সমাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখন যেমন ভয় পায় না, এখন যেমন তারা যে কোনো একটা স্ফুলিঙ্গ পাইলে এটা বারুদের মতো জ্বলে ওঠে, তখন কিন্তু সেম ভাবেই ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ঠিক এইরকমই, প্রত্যেকটা জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি হয়েছে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হয়েছে, সেই জিনিস সফল হয় নাই, এইরকম ইতিহাস খুবই কম। 24 সালেও দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বা শাহবাগে যেই সূর্য ওঠে সেই সূর্য দীপ্তি ছড়াবেই, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম, প্রকৃতির নিয়ম, বাংলাদেশের নিয়ম। তো কি হইলো, ঢাকা বিশ্ববিদ্যালয় তৎকালীন যেই কলাভবন ছিল, সেই কলাভবন ছিল কার্জন হলের পাশে এখনকার যে মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজের পুরাতন বিল্ডিং। এবং আজকে যেমন ঢাবি কলাভবনের সামনে একটা বটতলা আছে, তখন ছিল একটা আমতলা। এই আমতলার নিচ থেকে 1952 সালের 21 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা উদ্যোগ নেয় যে আমরা ব্যারিকেড ভঙ্গ করব, আমরা কি ভঙ্গ করব, আমরা কারফিউ ভঙ্গ করব। এবং তারা চিন্তা করলো যেহেতু একসাথে গেলে গুলি করবে মাস্ট, আমরা 10 জন 10 জন করে ছোট ছোট প্যাকেজ নিয়ে বেরোই, তাহলে হয়তো গুলি করবে না।
কিন্তু এই যে মিছিল দর্শন করে বের হলো, কিছুক্ষণ পরেই পুলিশ গুলি করা শুরু করে এবং গুলিতে মারা গেল সালাম, বরকত, রফিক, জব্বার, শফিক। এর মধ্যে সবার প্রথম মারা গেছিলেন যে মানুষটা, তার নাম ছিল শহীদ রফিক। লেখেন ভাষা আন্দোলনের প্রথম শহীদ, ভাষা আন্দোলনের প্রথম শহীদ, ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিক। এই রফিক মরে যাওয়ার পর, মানে শহীদ হওয়ার পর, এই রফিকের লাশ দেখে একটা গান রচনা করা হয়েছিল ঠিক ওই দিনই, যার নাম ছিল আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো। তাহলে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি রফিকের লাশ দেখে সেই দিনই কিন্তু বানানো হয়েছিল। এবং এই যে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটা, এই গানটাকে কিন্তু বলা হয় প্রভাত ফেরির গান। কি বলা হয়? প্রভাত ফেরির গান, প্রভাত ফেরির গান। তাহলে আমার ভাইয়ের রক্তে রাঙানোকে বলা হয় প্রভাত ফেরির গান। তাহলে এই গানটা যেহেতু একটা কালজয়ী গান, এই গানের রচয়িতা কে ছিলেন? রচয়িতা অবলিক গীতিকার, রচয়িতা অবলিক গীতিকার। এটা ছিল কে? এটা ছিল আব্দুল গাফফার চৌধুরী। আব্দুল গাফফার চৌধুরী, আব্দুল গাফফার চৌধুরী। এবং এটার প্রথম সুরকার, এই গানটার প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ। আব্দুল লতিফ, আব্দুল কিতিফ ভাই লতিফ। এবং এই গানটার বর্তমান সুরকার, বর্তমান সুরকারকে, বর্তমান সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ। আলতাফ মাহমুদ, মনে রাখবেন আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি গানটা কিন্তু রফিকের লাশ দেখে লেখা গান। এবং এই রফিকের, শহীদ রফিকের মৃতদেহ দেখে দেখা গানটাই রচনা করছিলেন 21 ফেব্রুয়ারি ঠিক রাতের বেলায়। কে রচনা করছিল? আব্দুল গাফফার চৌধুরী। এবং গানটা গাইছে উনি, এই জন্য উনি গানের গীতিকার। আর এই গানের আজকে যে আমরা সুরটা জানি, এই সুরটা তখন ছিল না। তখন এই গানের প্রথম সুরকার ছিল কে? আব্দুল লতিফ, তখনকার সুরকার। আর এখন যে গানটা চলতেছে বর্তমান সুরকার, এই বর্তমান সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ। তাহলে মনে রাখবেন আমার ভাইয়ের রক্তে লাগানো গানের প্রথম সুরকার আব্দুল লতিফ, বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, সবাই কমেন্টে অ্যান্সার দিবেন। যারা যারা ক্লাসটা করতেছেন সবাই প্লিজ অ্যান্সার দিবেন কমেন্ট বক্সে। যদি আপনাকে প্রশ্ন করা হয় আমার ভাইয়ের রক্তে রাঙানো গানের সুরকার কে, আমি আর বলতেছি আমার ভাইয়ের রক্তে রাঙানো গানের সুরকার কে, আব্দুল লতিফ দিবেন নাকি আলতাফ মাহমুদ দিবেন? যদি এই প্রশ্নটা আসে, এই গানের সুরকার কে, আমার ভাইয়ের রক্তে রাঙানো গানের সুরকার কে, আব্দুল লতিফ নাকি আলতাফ মাহমুদ? কমেন্ট একটু লেখেন, আব্দুল লতিফ নাকি আলতাফ মাহমুদ দিবেন? সবাই একটু কমেন্টে লেখেন যে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানের সুরকার কে, আব্দুল লতিফ নাকি আলতাফ মাহমুদ, কোনটা দিবেন? সবাই একটু বলেন যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি এই গানটার সুরকার কি আব্দুল লতিফ দিবেন নাকি আলতাফ মাহমুদ দিবেন? সবাই একটু কমেন্টে জানাবেন যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি গানটার সুরকার কে। এই প্রশ্নটা আসলে কি আব্দুল লতিফ দিবেন নাকি আলতাফ মাহমুদ দিবেন? আমি কারো কমেন্ট কিন্তু দেখতেছি না। কি আপনারা কি কনফিউজ হয়ে গেছেন? মাত্রই তো বুঝাইলাম যে প্রথম সুরকার আর বর্তমান সুরকার। তাহলে যদি বলে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানের সুরকার কে, শুধুমাত্র সুরকার কে, কি দিবেন? শুধুমাত্র সুরকার কে, এই কোশ্চেন আসলে অ্যান্সার কি দিবেন? কাফি আহমেদ অনেকক্ষণ পরে চিন্তা করে লিখলো আব্দুল লতিফ দিবে। আচ্ছা, আর আর যারা যারা একটু কমেন্ট করেন তো কি দিবেন। ওকে, যেহেতু অন্য কারো কমেন্ট করার ইচ্ছা নাই, তো আমি বুঝতে পারলাম যে আসলে ক্লাস করেন সবাই, কিন্তু সবার চান্স পাওয়ার যে ইচ্ছা থাকে না, এটা আমি বুঝতে পারছি। ঠিক আছে, আসলে হবে কি জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাবে খুব কম মানুষ, পরীক্ষা দিবে অনেক, কিন্তু চান্স কিন্তু পায় খুব কম। কেন পায় জানেন? এই কারণগুলোর জন্য পায় যে তারা আসলে ভর্তি পরীক্ষা দিতে আসে, তারা অনেক টাকা দিয়ে ফর্ম কিনে, তারা যারা ভালো স্টুডেন্ট, যারা পড়াশোনা করছে, যারা পরিশ্রমী, তাদেরকে ভয় পাওয়ায় যে দেখ তোর কম্পিটিশন কিন্তু 2 লাখ মানুষের সাথে, তুই চান্স পাবি না। কিন্তু আসলে ওটা ভুল। ওটা কি জানেন? ওটা একেবারেই ভুল। মনে রাখবেন এই যে কাজগুলো যারা করে,
এরা হচ্ছে জাস্ট আপনাকে ভয় পাওয়ানোর জন্য করে। শুধু শুধু কি করবে, সারাদিন ঘুমায় থাকবে, খাবে, ঘুমাবে, ঘোরাঘুরি করবে, আড্ডাবাজি করবে। ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফর্ম যা সবার আগে একটা দিয়ে দিচ্ছে, সবগুলা সব ইউনিটে কাটছে। কেন? ওই যে আমার যে বন্ধু বিষয় সারাদিন পড়তেছে, ওরা একটু ভয় দেখাই, ওরা তো হারানো আমার পক্ষে সম্ভব না, ওরা ভয় দেখাই যে তুই কি করবি, তুই চান্স পাবি না, কারণ তোর কম্পিটিশন কত 2 লাখ মানুষের সাথে। যারা পড়াশোনা করেছেন তারা মনে রাখবেন, আপনার সাথে 2 লাখ পরীক্ষা দেন কিংবা 4 লাখ পরীক্ষা দেন, এর মধ্যে কম্পিটিটরস মানে যোগ্য কম্পিটিটর যদি আপনি পড়াশোনা করে থাকেন, তাহলে সর্বোচ্চ 5,000 পাবেন। 5,000 স্টুডেন্ট সারাদিন রাত পড়াশোনা করতেছে, আর বাকিরা হুদাই ফর্ম কাটবে। ঠিক আছে, তো এইটা ভয় পাওয়ার কিছু নাই, এগুলো হুদাই। আপনি যদি পড়াশোনা করে থাকেন আপনি অবশ্যই চান্স পাবেন। আচ্ছা, তাইলে তামান্না জিম বলছে আলতাফ মাহমুদ, আর কাফি বলছে আব্দুল লতিফ। আমি একটু বলে দিচ্ছি, দেখো, যদি তোমাকে বলা হয় প্রথম সুরকারকে, তুমি আব্দুল লতিফ দিলা, বর্তমান সুরকারকে দিলে আলতাফ মাহমুদ, যদি বলে আমার ভাই রক্ত লাগানো গানের সুরকারকে, আচ্ছা সুরকার যদি দেয় তাহলে আমি প্রথমটাতে কেন যাব? আমারে বলছে শুধু সুরকার, আমাকে বলছে প্রথম না বর্তমান, তাহলে আমরা অবশ্যই বর্তমান গানটাই দিব, কারণ বর্তমান গানের সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ। মনে রাখবেন, শুধুমাত্র প্রথম শব্দটা ব্যবহৃত থাকলে আমরা যে কোনো জায়গায় প্রথম দিব, আর যদি বর্তমান থাকে তাও আমরা বর্তমানেরটাই দিব, যদি শুধুমাত্র থাকে তাহলে আমরা বর্তমানেরটাই দিব। যেমন ধরুন আমি একটা উদাহরণ দিই, জাতীয় পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম ডিজাইনার কিন্তু শিবনারায়ণ দাস, বর্তমান ডিজাইনার কামরুল হাসান। আর যদি বলা হয় বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে, তাইলেও কি হবে, কামরুল হাসানই হবে। বর্তমান যা শুধুমাত্র তাই। ক্লিয়ার? ওকে, সো এই হচ্ছে মোটামুটি প্রথম সুরকার এবং বর্তমান সুরকারের কাহিনীটা শেষ করলাম। আচ্ছা, এবার চলে আসেন, এই যে ভাষা আন্দোলন হইলো, এই ভাষা আন্দোলনে মারা গেলেন তো অনেকেই, যারা মারা গেলেন তাদের স্মরণে কি শহীদ মিনার তৈরি করা হবে না? তো আপনাকে প্রশ্ন করতে পারে যে দেশের প্রথম শহীদ মিনার কোথায় হয়েছিল? মনে রাখবেন, দেশের প্রথম শহীদ মিনার, দেশের প্রথম শহীদ মিনার কিন্তু হয়েছিল রাজশাহী কলেজে। কোথায় হয় ভাই? রাজশাহী কলেজ। ওকে, অনেকে অনেক জায়গায় দেখবেন যে বিভিন্ন তারিখ দেওয়া আছে, মনে রাখবেন যেদিন ভাষা আন্দোলন হয়েছিল ঠিক ওই দিন রাতের বেলায় 21 ফেব্রুয়ারি রাতেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই শহীদ মিনার বানানো হয়, যেটা 22 ফেব্রুয়ারি পুলিশ কিন্তু ভেঙে দেয়, পুলিশ ভাঙে। এবং যদি আপনাকে বলে ঢাকায় প্রথম শহীদ মিনার কবে হয়েছে, ঢাকায় প্রথম শহীদ মিনার হয়েছে 22 ফেব্রুয়ারি, এবং এটা উদ্বোধন হয়েছে 23 ফেব্রুয়ারি, এবং পুলিশ ভাঙে, ঢাকারটাও পুলিশ ভাঙে, কবে ভাঙে? তারপরের দিন ভাঙে 24 ফেব্রুয়ারি। এইটা হচ্ছে আপনার শহীদ মিনারের কাহিনী। ওকে, সো এটা ঢাকা আর এটা হচ্ছে রাজশাহী। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন, যেহেতু প্রথম দিন 21 ফেব্রুয়ারি 154 ধারা ভঙ্গ করার জন্য 144 ধারা অনেকেই মারা গেছে, তাদের স্মরণে কি একটা শোক সভা হবে না, শোক সমাবেশ হবে না? ওই মিছিলটা হয়েছে 22 ফেব্রুয়ারি। 22 ফেব্রুয়ারি মিছিলে আবার মারা গেছে কে? একজন গুলি খেয়ে মারা গেছে, যার নাম হচ্ছে শফিউর রহমান। এই শফিউরই হচ্ছে ভাষা আন্দোলনের সর্বশেষ শহীদ, এবং প্রথম শহীদ হচ্ছে শহীদ রফিক। আর শফিউর রহমান এবং রফিকের পাশে আরেকজনের নাম জেনে রাখবেন, তার নাম হচ্ছে ওয়াহিউল্লাহ বা অলিউল্লাহ। এই ওয়াহিউল্লাহ ছিলেন ভাষা আন্দোলনের সর্বকনিষ্ঠ শহীদ। তো এই মূলত ভাষা আন্দোলনের কাহিনী। কিন্তু ভাষা আন্দোলন হয়েছে, ভাষার দাবি কিন্তু আদায় হয় নাই। আন্দোলনের মাধ্যমে মানুষ মারা গেছে, সব হয়েছে, কিন্তু দাবি আদায় হয় নাই। দাবিতে আদায় হয়েছে আর অনেক পরে, এবং কার মাধ্যমে হয়েছে, কারাই ভাষার দাবি আনার জন্য এত পরিমাণ লড়ছে, তাদের নাম আমরা একটু পড়বো। কিন্তু এর আগে একটু জেনে রাখেন যে ভাষার প্রথম মানে ভাষা আন্দোলন নিয়ে প্রথম লেখা, প্রথমে পড়বেন উপন্যাস। মনে রাখবেন, ভাষা আন্দোলন নিয়ে প্রথমে যে উপন্যাস লেখা হয়েছিল তার নাম হচ্ছে আরেক ফাল্গুনে। যেটা লিখছে হচ্ছে জহির রায়হান। লেখেন চলচ্চিত্র ভাষা আন্দোলন নিয়ে চলচ্চিত্র, উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুনে, এবং চলচ্চিত্র হচ্ছে জীবন থেকে নেয়া। এটাও কে লিখছে? এটা হচ্ছে জহির রায়হানের বানানো, এটা হচ্ছে জহির রায়হান। এরপর লেখেন নাটক কবর। এই কবর নাটক লিখছে মুনীর চৌধুরী।
মুনির চৌধুরী। এরপর হচ্ছে আপনার গ্রন্থ, গ্রন্থ 21শে ফেব্রুয়ারি, লিখেছেন হাসান হাফিজুর রহমান, হাসান হাফিজুর রহমান। এরপর গল্প 52 দিনগুলি, শেখ মুজিব। তাহলে আমরা দেখলাম উপন্যাস, চলচ্চিত্র, নাটক, গ্রন্থ, গল্প। ওকে, উপন্যাস 21-এর উপন্যাস, 21-এর চলচ্চিত্র, 21-এর নাটক, 21-এর গল্প, 21-এর গ্রন্থ, 21-এর কবিতা। কবিতা বাকি আছে। কবিতা কাঁদতে আসিনি, প্রথম কবিতা কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়েছি, কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়েছি। আমি এইটুকু লিখলাম। এটা লিখছে মাহবুবুল আলম চৌধুরী, মাহবুবুল আলম চৌধুরী। ওকে, আর এরপর আছে গান। গান 21-এর প্রথম গান হচ্ছে ভুলবো না ভুলবো না, ভুলবো না ভুলবো না। এটা কি করছে? এরা লিখছেন গাজীউল হক, গাজীউল হক। এই হচ্ছে 21-এর প্রথম। মনে রাখবেন 21-এর প্রথম থেকে প্রশ্ন আসতে পারে, মুক্তিযুদ্ধেরও প্রথম থেকে সেম ভাবে প্রশ্ন আসতে পারে। 21-এর প্রথম এবং মুক্তিযুদ্ধের প্রথম মুখস্থ করবেন, 21-এর প্রথম এবং মুক্তিযুদ্ধের প্রথম মুখস্থ করে রাখবেন। ওকে, আচ্ছা। কাফি আহমেদ তার সকল বন্ধুদেরকে বলতেছে যে ভুল হলে সমস্যা নাই, ভুল থেকে শিখতে হবে, সবাই অ্যান্সার দাও। আমি প্রথম থেকে এই কথাটাই বলে আসতেছি যে ভুল থেকে যদি ভালো কিছুই হয় তাহলে তো ভুলই ভালো। আপনি যদি একটা ভুল না করেন এখন, তাহলে এই ভুলটা আপনার থেকেই যাবে। এখন আপনি যদি একটা ভুল করেন, আমরা হয়তো আপনার ভুলটাকে মজা করে কারেকশন করে দিব, তখন কিন্তু আপনি বুঝবেন। যখন আপনার এই প্রশ্ন আসবে তখন আপনার মনে হবে কিরে এই প্রশ্নই তো ভাই আমার ঠিক করে দিয়েছিল, আর কোনোদিন আপনি ভুলবেন না। সো এই জন্য যেটা করবেন, ভুল হলে আপনাকে অ্যান্সার দিতে হবে। তো এই ছিল মোটামুটি 21-এর প্রথম। ওকে, আচ্ছা 21-এর কিছু ভাস্কর্য নিয়ে লিখি। ভাস্কর্য 21-এর এগুলা মুছে দিলাম। ওকে, এবার আসেন 21-এর ভাস্কর্যতে যাই। ভাষা আন্দোলন ভিত্তিক ভাস্কর্য, ভাস্কর্য। ওকে, প্রথমটা হচ্ছে জননী, জননী ও গর্বিত বর্ণমালা, বর্ণমালা। এটা বানাইছেন মৃণাল হক, মৃণাল হক। আর এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে পরিবাগ, ঢাকা। এরপর 2 নম্বরে মোদের গরব, মোদের গরব, অখিল পাল। এবং এটা হচ্ছে বাংলা একাডেমি প্রাঙ্গণ, বাংলা একাডেমি প্রাঙ্গণ। এরপর অমর 21-এ এটা বানাইছেন জাহানারা পারভিন। আর এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই কয়টা হয়েছে ভাষা আন্দোলন ভিত্তিক ভাস্কর্য। এই কয়টা হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক ভাস্কর্য। ক্লিয়ার? এই কয়টা হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক ভাস্কর্য।
সবার কাছে ক্লিয়ার ব্যাপারটা? ভাষা আন্দোলন নিয়ে আমরা এইটুকুই পড়বো। মনে রাখবেন আমি যেটুকু ভাষা আন্দোলন নিয়ে পড়ে দিলাম, ইনশাল্লাহ ভাষা আন্দোলন থেকে প্রশ্ন যদি চলেই আসে, যদি চলে আসে তাইলে এখান থেকে আসবে একদম 100 ভাগ, 100 এবং 10% ইনশাল্লাহ শিওর, মানে আপনাকে শিওরিটি দিচ্ছি, ঠিক আছে? 110 ভাগ এর মধ্যে থেকে আসবে, এর বাইরে থেকে ভাষা আন্দোলন নিয়ে প্রশ্ন আসবে না। ক্লিয়ার? আই হোপ সবার কাছে ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার? এখনো বলে দিচ্ছি, ক্লাসে যারা আছেন, যারা আজকে ক্লাসটা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন, তাদের মধ্যে থেকে 3 জন পাবেন হচ্ছে এই 2টা বই, কুরিয়ারে আপনার কাছে চলে যাবে। এবং যারা ক্লাসে খুব ভালোভাবে কমেন্ট করবেন, কমেন্ট করছেন অর্থাৎ ফ্রেন্ডদেরকে মেনশনও দিচ্ছেন এবং ক্লাসে অ্যাক্টিভলি কমেন্ট করছেন, তাদেরকে হচ্ছে গিয়ে এই 2টা বই কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হবে। ওকে, সো সবাই একটু কন্টিনিউয়াসলি হচ্ছে গিয়ে কমেন্ট এবং অ্যাক্টিভিটির মধ্যে থাকেন, ক্লাসে অ্যাক্টিভ থাকতে হবে। এটা আসলে দেওয়া মানে এমন না যে আপনাদের কমেন্ট আমার খুব লাগবে। ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি ক্লাসে অ্যাক্টিভ আছেন কিনা, কিংবা ক্লাসটা যেহেতু করতেছেনই, ক্লাসটা একটু অ্যাক্টিভলি করেন। ওকে, সো এই হচ্ছে ভাষা আন্দোলন। তাহলে ভাষা আন্দোলন শুরু হয়েছিল একটা এজেন্ডা নিয়ে। ভাষা আন্দোলন যেই বিপ্লব, যে আন্দোলন, হয়তো বাঙালি জাতির প্রথম বিপ্লব ছিল, একদম খুব ভালোভাবে আন্দোলন, মানে আমাদের 24 বছর ইতিহাসে মুক্তিযুদ্ধের। কিন্তু এখান থেকে কিন্তু আমরা ভাষার দাবিটা অর্জন করতে আসলে পারিনি, রাষ্ট্রভাষার দাবিটা। এই দাবিটা অর্জন হয়েছে কিসের মাধ্যমে? এই দাবিটা অর্জন হয়েছে এর পরবর্তীতে, ছিল হচ্ছে কি 1954 সাল, এবং 54 সালে একটা নির্বাচন হয়েছিল। এখন বলেন তো একটা জিনিস সবাই যারা ক্লাস করতেছেন, যে 54 সালে যে নির্বাচনটা, এই নির্বাচনকে কি আমি যুক্ত ফ্রন্টের নির্বাচন এইটা বলবো, নাকি পাকিস্তানের প্রাদেশিক নির্বাচন বলবো? প্রাদেশিক নির্বাচন বলবো। একটু সবাই বলেন তো, যে এই 2টার মধ্যে কোনটাকে আমি সিলেক্ট করব, পাকিস্তানের প্রাদেশিক নির্বাচন নাকি যুক্ত ফ্রন্টের নির্বাচন? এই যে 2টা নাম দিলাম 1954 সালের নির্বাচনের নাম, একটা হচ্ছে যুক্ত ফ্রন্টের নির্বাচন, একটা হচ্ছে পাকিস্তানের প্রাদেশিক নির্বাচন। কোনটা আমরা সিলেক্ট করব? যুক্ত ফ্রন্টের নির্বাচন সিলেক্ট করবো নাকি পাকিস্তানের প্রাদেশিক নির্বাচন সিলেক্ট করবো? কোন নামটা অ্যাপ্রোপ্রিয়েট আপনারা একটু বলেন, একটু কমেন্টে বলবেন সবাই যারা ক্লাস করতেছেন। একমাত্র কাফি চান্স পাবে এই ক্লাস থেকে, যা মনে হচ্ছে, কারণ কি কাফি অ্যাক্টিভলি ক্লাসগুলো করে আসলে। আর বাকি যারা আছে খালি দেখে ববে। মুবাশিরের কমেন্ট মাঝে মাঝে দেখি, এটাও ঠিক। মুবাশিরা কমেন্ট করছে, ওর কাছে মনে হচ্ছে 2 নম্বর অপশনটা ঠিক। আসলে কি ঠিক নাকি ভুল হইতে পারে, আসলে মনে হয় ঠিক না, কারণ মুবাশিরা কি সবকিছু পারে নাকি? মুবাশির একটা অ্যান্সার দেওয়ার ইচ্ছা করছে, এই জন্য অ্যান্সার দিয়ে দিছে। সো এটা নাও হইতে পারে। কিন্তু সবাই আপনারা একটু বলেন বাকিরা, যে আপনারা কি মনে করছেন, যেখানে 1954 সালের নির্বাচনটাকে যুক্ত ফ্রন্টের নির্বাচন হবে? যদি আসলো যে 1954 সালে কি নির্বাচন হয়েছে, বা 1954 সালে কি ঘটছে, এটা দিয়ে যদি নিচে 4টা অপশন দিয়ে দেয়, তার মধ্যে একটা হচ্ছে যুক্ত ফ্রন্ট নির্বাচন, একটা হচ্ছে পাকিস্তানের প্রাদেশিক নির্বাচন, আপনি কোনটাকে অ্যান্সার দিবেন? কাফিকে অ্যান্সার দিয়ে দেখলাম। ওকে, মাইশা ওয়াসির অ্যান্সার দিল। আর বাকিরা তোফায়েল আহমেদ, নতুন করে একজনকে দেখলাম, তোফায়েল আসছে ক্লাসে। তোফায়েলকে স্বাগত আজকের ক্লাসে। তোফায়েল আনসার দিয়েছে যে পাকিস্তানের প্রাদেশিক নির্বাচন। ওকে, সো আমরা মোটামুটি যাদের নাম পাইছি, যারা কমেন্ট করছেন, তাদের মধ্যে সবাই দিচ্ছেন কি পাকিস্তানের প্রাদেশিক নির্বাচন। ইয়াস, মনে রাখবেন যুক্ত ফ্রন্ট একটা দলের নাম। এই যুক্ত ফ্রন্ট দলের নাম দিয়ে যদি নির্বাচন করতে হয়, তাহলে আমাদের যে নির্বাচনগুলো হবে, এগুলো হয় দিতে হবে বিএনপি নির্বাচন, নাহলে দিতে হবে আওয়ামী লীগের নির্বাচন, এরকম নাম দিতে হবে। কারণ বিএনপি আওয়ামী লীগ নির্বাচনে মানে কি করতো, এই অংশগ্রহণ করতো। তো ব্যাপারটা হচ্ছে এইরকম, যে এটা যুক্ত ফ্রন্টের নির্বাচন আসলে না, এটা ভুল। মনে রাখবেন এটা ছিল পাকিস্তানের প্রাদেশিক নির্বাচন। যদি আপনার প্রশ্ন এমন চলে আসে যে 1954 সালে নিচের কোন ঘটনাটি ঘটেছে, তাহলে লিখবেন পাকিস্তানের প্রাদেশিক নির্বাচন ঘটে। এই প্রাদেশিক নির্বাচনে কিছু দল ছিল, যেমন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, ওনার ছিল আওয়ামী মুসলিম লীগ, এবং আপনার শেরে বাংলা ফজল হক, ওনার ছিল কৃষক শ্রমিক পার্টি, এরকম নেজামি ইসলাম, বামপন্থী গণতন্ত্রী দল, এরকম অনেকগুলো দল ছিল বাংলায়। তো যখনই অনেকগুলো দল ছিল, এই দলগুলোর কম্পিটিশন হচ্ছে মুসলিম লীগের সাথে, অর্থাৎ যেটা 1906 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এখন পাকিস্তান সরকারের চিন্তা কি, পাকিস্তান সরকার যখনই কোনো একটা বড় ইস্যু হয় দেশের মধ্যে, তখনই একটা নির্বাচন দিয়ে দিত। কারণ নির্বাচন মানে হচ্ছে মানুষ নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে এবং মনে করবে যে এই নির্বাচনে জিতলেই হয়তো আমার মুক্তি মিলবে। এই জন্য ওদেরকে নির্বাচনটা দিত, দিয়ে ঠান্ডা করতো, ঠান্ডা করে আবার নির্বাচন বাতিল, এরকম কাহিনী করতো। যখনই জিততো বাঙালিরা, তখনই ওদেরকে আর ক্ষমতায় আসতে দিত না। এটা হচ্ছে পাকিস্তানি সরকারের প্ল্যান ছিল। তাহলে
1954 সালে নির্বাচনটা হবে, অলরেডি 1906 সালে মুসলিম লীগ নামে বড় একটা সংগঠন প্রতিষ্ঠা ছিল, যেটা অলরেডি 50 বছর রাজনীতি করে ফেলছে। আর নতুন করে 1949 সাল থেকে কতগুলো দল প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ। এখন এই দলগুলো যদি নির্বাচনে আলাদা আলাদা করে যুক্ত হয়, হয় একেবারেই হারবে, নাহলে কোনো ভোটই পাবে না, এরকম একটা অবস্থা হবে। তো এই দলগুলোর মধ্যে এই যে প্রবীণ নেতারা আছেন, মাওলানা ভাসানী, শেরেবাংলা লেখা ফজলুল হক, সোহরাওয়ার্দী, এরা চিন্তা করছে যে আমরা আলাদা আলাদা নির্বাচন না করে প্রত্যেকটা দল যারা পূর্ব বাংলার রাজনীতি করি সবাই একসাথে মিলে যাই, মিলে গিয়ে একটা নির্বাচন করি, একটা দল গঠন করি, যেখানে আমাদের সকল ভোট চলে আসবে, তাইলে আমরা জিততে পারবো। আলাদা আলাদা করে সবাই 8-10টা করে পাবো, কেউ জিতবো না। তো এই সবাই একসাথে গঠন করলে কি যুক্ত ফ্রন্ট গঠন করলেন। এই যে যুক্ত ফ্রন্ট 1954 সালে গঠিত হয়। যুক্ত ফ্রন্ট নিয়ে একটা কমন কনফিউশন আছে। কমন কনফিউশন কি? যুক্ত ফ্রন্টের প্রতিষ্ঠাকালীন দল, যুক্ত ফ্রন্টের রাজনৈতিক দল, যুক্ত ফ্রন্টের নির্বাচনী দল। মনে রাখবেন, যুক্ত ফ্রন্টের প্রতিষ্ঠাকালীন দল ছিল অবশ্যই 4টা। তাহলে প্রতিষ্ঠাকালীন দল কটা ছিল? 4টা। যুক্ত ফ্রন্টের প্রতিষ্ঠাকালীন দল ছিল 4টা, এবং যুক্ত ফ্রন্টের নির্বাচনী দল অ্যাবসলিউটলি 5টা ছিল। এর একদম জানা কথা, পরিষ্কার পরিচ্ছন্ন একটা কথা, যে যুক্ত ফ্রন্টের প্রতিষ্ঠা হয়েছিল 4টা দল নিয়ে, কিন্তু নির্বাচনে লড়ছে 5টা দল নিয়ে। এখন যদি আপনাকে বলা হয় যুক্ত ফ্রন্টের রাজনৈতিক দল কয়টা, তাহলে কি বলবেন বলেন তো? যুক্ত ফ্রন্ট প্রতিষ্ঠিত ছিল 4টা দল নিয়ে, নির্বাচন করছে 5টা দল নিয়ে। যদি বলা হয় যুক্ত ফ্রন্টের রাজনৈতিক দলের সংখ্যা কতটি, কি বলবেন? সবাই কমেন্টে বলেন, যুক্ত ফ্রন্টের রাজনৈতিক দলের সংখ্যা কতটি, একটু কমেন্টে বলেন তো। অলরেডি মাইশা মুবাশিরা দেখতেছে খুবই অ্যাডভান্সলি অ্যান্সার দিয়ে দিছে। মাইশা মুবাশিরা এগুলো কোত্থেকে জানলো বুঝলাম না। মাইশা মুবাশিরা যে এত কিছু জানে, ওকে পড়তেছে কিন্তু বেশ ভালো, বুঝছেন? দেখেন, আমরা ক্লাসে জানার আগেই ও অ্যান্সার দিয়ে দিচ্ছে। আর কেউ কি বলতে পারবেন যে যুক্ত ফ্রন্টের রাজনৈতিক দল কয়টা? একটু বলেন তো, যে যুক্ত ফ্রন্টের রাজনৈতিক দল কয়টি ছিল? বাকি একটু অ্যান্সার দিবেন যে যুক্ত ফ্রন্টের রাজনৈতিক দল কয়টা ছিল। বাকির একটু অ্যান্সার দিবেন, যুক্ত ফ্রন্টের রাজনৈতিক দল কয়টা ছিল। সবাই একটু অ্যান্সার দেন, অ্যান্সার দেন। মানে আমি বুঝলাম না, আপনাদেরকে আমি চ্যাটিং করতে বলছি নাকি, যে আমার সাথে হচ্ছে কথা বলেন, চ্যাটিং করেন? সেটা না করে বলতেছি কমেন্ট বক্সে অ্যান্সার দেন ভাই। আপনার একটা ক্লাস করতেছেন, টিচার বারবার জিজ্ঞাসা করতেছে। এই যে অফলাইন আর অনলাইনের মধ্যে পার্থক্যটা কেন হয় জানেন? কারণ স্টুডেন্টরা অনলাইন মানেই হচ্ছে কেমন একটা চিন্তা করে, যেটা একটা ভয়ঙ্কর জিনিস। ওকে, সো এখানে আপনারা ক্লাস করতেছেন, আপনারা অফলাইনে আমার সামনে থাকতেন, অবশ্যই আমি জিজ্ঞাসা করার সাথে সাথে কিছু কিন্তু অ্যান্সার দিতেন। আপনারা ভুল হোক আর ঠিক হোক, এই জায়গায় অ্যান্সার কেউ দিচ্ছেন না, তার মানে কি? তার মানে আসলে অনলাইন ক্লাসে কিন্তু কোনো কাজ নেই। আর এই অনলাইন ক্লাসের কাজ নেই বিধেই অনলাইন ক্লাস আসলে বন্ধ করে দিতে হবে। অনলাইন ক্লাস চালানো যাবে না, বন্ধ করে দিব আমরা, কারণ ফ্রিতে সার্ভিস দিচ্ছি আপনাদেরকে। আপনারা হচ্ছে তারপর ক্লাসের মধ্যে রেসপন্স করেন না, কেমন ব্যাপারটা? কাফি আহমেদ বলছে রাজনৈতিক দল ছিল 4টি, তামান্না জি বলছে 4টা। ইয়াস, সো যারা বলছেন সবাই সুন্দর অ্যান্সার দিচ্ছেন, সবাইকে ধন্যবাদ। কারণ আসলে যুক্ত ফ্রন্টের প্রতিষ্ঠাকালীন দল 4টি, নির্বাচনী দল 5টি, কিন্তু রাজনৈতিক দল কাটা হবে, রাজনৈতিক দল 4টা। এই হচ্ছে যুক্ত ফ্রন্টের কাহিনী। যুক্ত ফ্রন্ট সরকার নির্বাচনে ঢুকলো এবং তাদের প্রতীক ছিল নৌকা। তারা জয়লাভ করলো এবং জয়লাভ করার পরে তারা ক্ষমতায় বসলো। স্বাভাবিকভাবেই তাদেরকে হচ্ছে পাকিস্তান সরকার মেনে নিবে না, এবং যুক্ত ফ্রন্টের প্রধান ছিল, মুখ্যমন্ত্রী ছিল শেরেবাংলা লেখা ফজলুল হক। শেরেবাংলা লেখা ফজলুল হককে মুখ্যমন্ত্রী করে দিয়ে একটা সরকার চালানো হয়, এবং এই যে সরকার চালানো হয়, এই সরকারটা অবশ্যই পুরো পশ্চিম পাকিস্তানিরা সমর্থন করেন নাই। যদিও যুক্ত ফ্রন্ট সরকার বা শেরেবাংলা লেখা ফজলুল হক জমিদারি প্রথা উচ্ছেদ, ঠিক আছে, এইসবের মতো বেশ কিছু আপনার হচ্ছে কি বানাইছিল, বেশ কিছু আইন প্রণয়ন করছিল, এইটা ওদের সার্থকতা ছিল। কিন্তু সমূলে গিয়ে এরা বেশি দিন সাস্টেইন করতে পারে নাই। কেন করতে পারে নাই? কারণ ওই যে পাকিস্তানি সরকার গুজু গুজু করতেছে, ওরা চায় না যে যুক্ত ফ্রন্টের মন্ত্রী সভা বেশি দিন ক্ষমতায় থাকুক। যার ফলশ্রুতি কি হয়েছে, যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভা মাত্র 56 দিনের মাথায় এদেরকে বাতিল করে দেওয়া হয় বা পদত্যাগ করতে বাধ্য করা হয়। কেন করা হয়? কারণ নারায়ণগঞ্জ, যাকে বলে প্রাচ্যের ডান্ডি, এই নারায়ণগঞ্জে আদমজি জুট মিল আছে, আদমজি পাট কারখানা বা পাটকল। এই পাটকলের মধ্যে যেমন বিহারি শ্রমিক ছিল, মানে পাকিস্তানি শ্রমিক, তেমন বাঙালি শ্রমিক ছিল। কোন একটা ইস্যু নিয়ে বিহারি এবং পাকিস্তানের মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে দেয় পাকিস্তান সরকার, এবং এই দায় পুরোটা চাপানো হয় যুক্ত ফ্রন্ট সরকারের উপরে। এবং যুক্ত ফ্রন্ট সরকার দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে অপারগ, যার জন্য তাকে কি করতে হবে, তাকে বাধ্যতামূলক পদত্যাগ করতে হবে। এবং 56 দিনের মাথায় যুক্ত ফ্রন্ট সরকার পদত্যাগ করে। যুক্ত ফ্রন্ট সরকার পদত্যাগ করছিল ঠিক আছে, কিন্তু তারা অনেক গুরুত্বপূর্ণ কাজ করে গেছিল। কি কাজ করছিল জানেন? তারা যুক্ত ফ্রন্ট নির্বাচনের আগে 21 দফা প্রণয়ন করে। কয় দফা?
21 দফা। এটা ছিল তাদের নির্বাচনের এজেন্ডা, যে তারা যদি ক্ষমতায় আসে তারা এই 21টা দফা মানে ইয়ে করে দিবে, কি করে দিবে, মানে পালন করে দিবে, বা 21টা দফা বাস্তবায়ন করে দিবে। তো তাদের মধ্যে প্রথম দফা কি ছিল জানেন? প্রথম দফা 21 দফার প্রথম দফা ছিল বাংলাকে রাষ্ট্রভাষা করা। তাহলে মনে রাখবেন, যুক্তফ্রন্ট সরকার যারা 56 দিন ক্ষমতায় ছিল, এই যুক্তফ্রন্ট সরকার কিন্তু 21টা দফা দিছিল, এবং তার মধ্যে প্রথম দফা ছিল যে তারা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিবে। এবং এইখানে যুক্তফ্রন্ট সরকার সার্থকভাবে এই জিনিসটা বাস্তবায়ন করছে। ওরা ছিল 56 দিন, কিন্তু এর মধ্যে এই কাজটা করে দিয়ে গেছে। অনেক কাজই করছে, যেমন জমিদারি প্রথার মতো প্রথা রদ করে দিছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বাঙালির জন্য যে ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা রক্ত দিছি, প্রাণ দিছি, কিন্তু আমরা কিন্তু ভাষার দাবিটা আদায় করতে পারি নাই, রাষ্ট্রভাষা বাংলা করতে পারি নাই। যুক্তফ্রন্ট সরকার 56 দিন এই কাজটা করে দিয়েছে। এই জন্য তাদের কাছে বাঙালি অবশ্যই কৃতজ্ঞ। তারা যেই কাজটা করছে, এই ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য যে চাপ দিল সরকারকে, এবং তার ফলশ্রুতিতে পাকিস্তান সরকার 23 মার্চ 1956 পাকিস্তানের সংবিধানের 144 নম্বর ধারায়, পাকিস্তানের সংবিধানের 144 ধারা না, 214 নং অনুচ্ছেদে, 214 নং অনুচ্ছেদে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা স্বীকৃতি দেয়। কি দেয়? অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয়। তাই মনে রাখবেন, যুক্তফ্রন্ট সরকারের 21 দফার প্রথম দফা অনুযায়ী পাকিস্তানের গণপরিষদ 23 মার্চ 1956 পাকিস্তানের সংবিধানের 214 নং অনুচ্ছেদে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করে। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পেরেছেন? ওকে, যারা ক্লাসে আছেন তাদেরকে আবারও বলে দিব যে আজকে যারা এখনো সাম্প্রতিক নেটওয়ার্ক নামে 2টা দুর্দান্ত বই পান নাই বা কিনেন নাই, এই 2টা বই, এগুলো 4টা আসে, 1 2 3 4, 2টা আসছে আর 2টা আসবে। এই 4টা বই থেকে কিন্তু আপনার কি হবে জানেন? শতভাগ সাম্প্রতিকের কোশ্চেন আপনি কমন পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, এবং এটা ওপেন চ্যালেঞ্জ। ওকে, সো এখানে কি হবে, যদি আপনি এই বইটা কিনে নেন তাহলে আপনি সাধারণ জ্ঞান সাম্প্রতিকটায় শতভাগ নাম্বার পাচ্ছেন আপনি ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়। আর যারা কিনেন নাই তাদের জন্য একটা সুযোগ আছে। সুযোগটা হচ্ছে আজকের ক্লাসটা সবচেয়ে বেশি যে শেয়ার করে দিবেন, তারা হচ্ছে কি করবেন, এই বইটা কুরিয়ারে আপনার বাসায় চলে যাবে। এই দুইটা বই, এবং যে সবচেয়ে বেশি কমেন্ট করছেন এবং সবচেয়ে বেশি ফ্রেন্ডকে মেনশন দিতে পারবেন, তাদের বাসায় কি চলে যাবে, কুরিয়ারের মাধ্যমে এই 2টা বই চলে যাবে। ক্লিয়ার? সো যারা কিনেন নাই তাদের জন্য একটা বড় সুযোগ আজকে। আচ্ছা, তাহলে এই যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হয়ে গেল বাংলা, এই বাংলা সম্মাননা কার মাধ্যমে হলো? যুক্তফ্রন্ট সরকারের মাধ্যমে আসলো। আচ্ছা, এরপরে কি হলো দেখেন, এরপরে 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনের পরে আসলো 1966। এর মধ্যে কিন্তু অনেক কিছু আসছে। কি আসছে দেখেন, 1954 সালে যখন যুক্তফ্রন্ট নির্বাচন হয়েছিল, এই যুক্তফ্রন্ট নির্বাচন পরে যুক্তফ্রন্ট সরকার ভেঙে যাওয়ার পরে 1956 সালে বাংলাদেশেই কিন্তু মানে বাংলায় পাকিস্তানের একটা শাসনতন্ত্র জারি করা হয়, পাকিস্তানি শাসনতন্ত্র। এর মাধ্যমে বাংলা মানুষের অধিকার অনেকখানি ক্ষুণ্ণ হয়েছিল। 1958 সালে আবার একজন স্বৈরাচারী শাসক আসলেন, যার নাম ছিল জেনারেল আইয়ুব খান। এই আইয়ুব খান সামরিক শাসন জারি করে 1958 সালে। 1962 সালে কিন্তু বাংলা একটা শিক্ষা আন্দোলন হয়েছিল। সেই শিক্ষা আন্দোলনটা হয়েছিল শরীফ শিক্ষা কমিশনের বিরুদ্ধে। অর্থাৎ শরীফ শিক্ষা কমিশন ছিল পাকিস্তান সরকারের করা একটা বৈষম্যমূলক শিক্ষা আন্দোলন, মানে শিক্ষা কমিটি বা কমিশন। এই শিক্ষা কমিশন বলছিল শিক্ষা এমন কোনো বিষয় নয় যা বিনামূল্যে পাওয়া যায়, অর্থাৎ বৈষম্য তৈরি করে দেওয়ার মতো কথা। যাদের টাকা আছে তারাই শিক্ষা অর্জন করবে, যাদের টাকা নেই তারা পারবে না। এই শরীফ শিক্ষা কমিশন আসার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়, করাচি বিশ্ববিদ্যালয়, এইসব বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র পাকিস্তানি শিক্ষার্থীদেরকে ভর্তি করাইতো, ওদেরকে বৃত্তি দিত, টিচার নিয়োগের ক্ষেত্রে ওদের 9 জন আমাদের 1 জন, এইরকম ভাবে কাজ করতো। এইটার বিরুদ্ধে কিন্তু 1962 সালে একটা চরম মাত্রা শিক্ষা আন্দোলন হয়, এবং এই শিক্ষা আন্দোলন ছিল শরীফ শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন। এই শিক্ষা কমিশনের ফলে শরীফ শিক্ষা কমিশনের পরাজয় ঘটে, পতন ঘটে, তারা পদত্যাগ করে, এবং নতুন করে হামিদুর রহমান শিক্ষা কমিশন নামে নতুন একটা শিক্ষা কমিশন কিন্তু গঠিত হয়। এটা ছিল 62 শিক্ষা আন্দোলন। আচ্ছা, এরপরে আসলো 1966 সালে একটা দফা দেওয়া হয় বাঙালির পক্ষ থেকে, এবং এই দফাটা ঘোষণা করেছিলেন শেখ মুজিব।
শেখ মুজিব ঘোষণা করছিলেন এই দফা, 6 দফা। তাহলে 6 দফাকে বলা হয়তো বাঙালির মুক্তির সনদ। কি বলা হয়? মুক্তির সনদ, মুক্তির সনদ, মুক্তির সনদ। এবং এটা একটা শিরোনাম ছিল, শিরোনাম, শিরোনাম হচ্ছে 6 দফা আমাদের বাঁচার দাবি, আমাদের বাঁচার দাবি, 6 দফা আমাদের বাঁচার দাবি। সো মুক্তি সনদ শিরোনাম ছিল 6 দফা আমাদের বাঁচার দাবি, এটা হচ্ছে 6 দফা। 6 দফাকে তুলনা করা হয় ম্যাগনা কার্টার সাথে, ম্যাগনা কার্টা, ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়। 6 দফাকে তুলনা করা হয় ম্যাগনা কার্টার সাথে। এই যে তুলনা করা হয়, ম্যাগনা কার্টাটা কবে হয়েছিল? ম্যাগনা কার্টা হয়েছিল ব্রিটেনে, ব্রিটেন, ব্রিটেন, এবং হয়েছিল 1215 সালে। ম্যাগনা কার্টা কি ছিল? ম্যাগনা কার্টা ছিল একটা দলিল বা চুক্তি। তৎকালীন সময়ে ব্রিটেনের যে রাজা ছিলেন, এই রাজা একজন যুদ্ধবাজ রাজা ছিলেন, এবং উনি শুধুমাত্র যুদ্ধই করতেন, ওনার যুদ্ধ করতে ভালো লাগতো। এই যুদ্ধ করার জন্য যে টাকা লাগবে, টাকা করতে হবে, এই টাকা জনগণের কোষাগার থেকে আনতো, এবং জনগণের যে কোষাগার, রাজ কোষাগার, রাজস্ব, এখানে জনগণের ব্যাড ট্যাক্সের টাকা এসে জমা হয়, এই টাকা দিয়ে রাজা যুদ্ধ করতেন, এবং টাকা শেষ হয়ে যেত, দেশের মধ্যে অভাব অনটন মন্দা দেখা দিত। তখন ফেস করতে হতো সাধারণ মানুষকে এই ব্যাপারগুলা। সাধারণ মানুষজন একসময় আন্দোলন শুরু করে যে রাজা এই যুদ্ধ করার জন্য আমাদের কোষাগার থেকে কোনো টাকা নিতে পারবে না, এটা কোনো নিয়ম নেই। যেহেতু ম্যাগনা কার্টার দলিলের এই সিদ্ধান্ত ছিল, এবং পৃথিবীর সকল সংবিধানের মূল ভিত্তি বলা হয় আসলে ম্যাগনা কার্টাকে। তো 6 দফায় সেম কাহিনী বলা হয়েছিল। 6 দফায় বলা হয়েছিল যে দুই দেশের রাজস্ব আলাদা থাকবে। পশ্চিম পাকিস্তানের আলাদা রাজস্ব, পূর্ব পাকিস্তানের আলাদা রাজস্ব। এরা কি করতো? আগে এই পশ্চিম পাকিস্তানিরা আমাদের দেশ থেকে সকল টাকা পয়সা নিয়ে যেত, নিয়ে যে আমরা থাকতাম গরিব, ওরা এই টাকা দিয়ে কিন্তু অস্ত্র, ওই অস্ত্র দিয়ে আবার আমাদের উপরে গুলি চালাইতো। তখন গিয়ে বলা হলো কি যে তোমাদের টাকা তোমাদের, আমাদের টাকা আমাদের, রাজস্ব দুই কান্ট্রি দুইটা থাকবে, এবং আমরা যেহেতু তোমরা কেন্দ্রীয় সরকার, কেন্দ্র চালাও, সেজন্য আমরা প্রাদেশিক সরকার হিসেবে তোমাদেরকে একটা নির্দিষ্ট হারে প্রতি বছর একটা টাকা দিব তোমাদের কোষাগারে, কিন্তু সব টাকা যে তোমরা নিয়ে যায় গুলি কিনে আমাদের গুলি দিয়ে মারবা, ব্যাপারটা যেন এরকম না হয়। এই জন্য এই দুইটার সাথে ম্যাগনা কার্টার একটা সম্পর্ক ছিল। ক্লিয়ার? সো এই 6 দফার যে দফাগুলো আছে, মনে রাখবেন 6টা দফা, এই 6টা দফা আপনাকে মুখস্থ করতে হবে। কেন মুখস্থ করতে হবে? কারণ প্রশ্ন চলে আসে 6 দফার কত নং দফায় প্রাদেশিক স্বায়ত্তশাসনের কথা বলা হয়েছিল? 1 নম্বর দফায়। 6 দফার কোন দফায় আপনার পৃথক মুদ্রা ব্যবস্থার কথা বলা হয়েছিল? 3 নম্বর দফায়। 6 দফার কোন দফায় প্যারা মিলিশিয়া বা আধা সামরিক বাহিনী গঠন করতে বলা হয়েছিল? 6 নং দফায়। এরকম ভাবে প্রশ্ন চলে আসে। এই জন্য 6 দফা 6টা দফা মুখস্থ রাখবেন। ক্লিয়ার? রাজনৈতিক পটভূমি অনেকটা চেঞ্জ হয়েছে। আপনারা মনে করতে পারেন যে ভাইয়া কি পড়বো আর কি পড়বো না। মনে রাখবেন, আপনি সব পড়েন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? কারণ পড়লে আপনি জানতে পারবেন। আর আপনি যে প্রশ্ন যে এই বিষয়ে আসবে না বা এটা নিয়ে আসবেন, এটা আপনার কে বলছে ভাই? মনে রাখবেন, জিয়াউর রহমানও বাংলাদেশে যেমন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, শেখ মুজিবুর রহমানও বাংলাদেশে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, দুইজনই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, ঠিক আছে? তো পরীক্ষায় দুইজনের জন্যই গুরুত্ব আছে, এমন না যে কারো গুরুত্ব শেষ হয়ে গেছে, ঠিক আছে? তো সবারই এই দুজন মানুষকে গুরুত্ব দিয়ে পড়বে না। আমরা স্বৈরাচারী শেখ হাসিনাকে পড়বো না, ঠিক আছে? স্বৈরাচারী শেখ হাসিনার কোনো টপিক দরকার নেই পড়ার, কারণ তিনি অতীত, তিনি বাংলাদেশের জন্য একটা কলঙ্কিত অধ্যায় সূচনা করে গেছিলেন। কিন্তু আপনি যেটা করবেন, শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান এই দুজনকে আপনি জেনে রাখতে পারেন আপনার নিজের জন্য। আপনি বাংলাদেশের ইতিহাস জানলেন, সমস্যা তো নাই। তো এই জায়গায় যেটা বলবো যে আপনি যেহেতু, যদি আপনি চিন্তা করেন যে না আমি কি বাদ দিব এরকম অনেকে চিন্তা করেন, আমি বলি যে যেহেতু আমাদের সামনে এখন মুক্তিযুদ্ধের ইতিহাস আছে, যতটুকুই আছে আমরা এটা পড়ে রাখবো। এর মধ্যে কিছু বিষয় আছে যেগুলা খুবই বিতর্কিত বিষয়, ওগুলো আমরা বাদ দিয়ে দিব, ঠিক না? ওগুলো আমাদের দরকার নাই। তো এগুলো বাদ দিয়ে দিব। এর বাইরে যা আছে তা আমাদের পড়তে হবে, কারণ মুক্তিযুদ্ধ বাঙালির জীবনে অনেক বড় একটা ইতিহাস, এবং এই মুক্তিযুদ্ধ সংগঠিত হইতো না যদি না 1947 আসতো। এই মুক্তিযুদ্ধ সংগঠিত হইতো না যদি না 52 আসতো, 54 আসতো, 62 আসতো, 66 আসতো, 69 আসতো। মুক্তিযুদ্ধ তাহলে সংগঠিত হইতো না। তাহলে এগুলো আমাদেরকে পড়তেই হবে। ক্লিয়ার? এগুলা থেকে কারো মুখ ঘোরানোর কোনো দরকার নেই। তাহলে আসেন, এই 66 সালে কি হলো? 66 সালে 6 দফা ঘোষণা করা হলো, এবং এই যে 6 দফা, এই 6 দফা বাঙালির মুক্তির সনদ। 6 দফা একটা আন্দোলন হয়, হরতাল হয়, কারণ 6টা দফা দিছে, এই দফা তো অবশ্যই বাস্তবায়ন করতে হবে, আর বাস্তবায়ন করার জন্য আন্দোলন লাগবে। তো এই আন্দোলনে প্রায় 11 জন শহীদ হয়। কয়জন শহীদ হয়? 11 জন শহীদ হয়। 6 দফা নিয়ে যে আন্দোলন হয়েছিল, 11 জন শহীদ হয় এই আন্দোলনে। এবং এই শহীদদের মধ্যে একজন ছিলেন মনু মিয়া, মনু মিয়া, এবং উনি মারা গেছিলেন, মানে শহীদ ছিলেন 7 জুন 1966। এই জন্য 6 দফা দিবস, মনে রাখবেন, 6 দফা দিবস, 6 দফা দিবস, এটা হচ্ছে 7 জুন। তাহলে মনু মিয়া যিনি মারা গেছিলেন, ওই দিনটাকে বলা হয়
6 দফা দিবস। তাহলে 6 দফা দিবস হচ্ছে 7 জুন, যেদিন মনু মিয়া শহীদ হন। সবাই থেকে ক্লিয়ার? আপনারা সবাই একটু বলেন যে কি পড়বো আর কি পড়বো না। কি পড়বো আর কি পড়বো না, বুঝছেন? সবার কাছে ক্লিয়ার? ওকে, কাফে বলছে ক্লিয়ার, কাফে বলছে ক্লিয়ার হয়েছে তার। ওকে, সো আমরা মোটামুটি হচ্ছে কি আজকের যেই লেকচার, আমরা কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে পড়ার কথা ছিল, ঠিক আছে? সো মুক্তিযুদ্ধের টপিক যেহেতু, আজকের ক্লাসটা আমরা বেশি টানবো না, কারণ আমাদের মুক্তিযুদ্ধ আজকে যদি আমরা যদি ভালো করে পড়তে না পারি তাহলে আসলে আমরা বুঝবো না। আজকে আমরা 1947 থেকে 66 পর্যন্ত আসলাম, নেক্সট ক্লাসে আমরা 68 থেকে 71 পর্যন্ত পড়বো। ক্লিয়ার? সো এটা হচ্ছে মোটামুটি কথা। সবাই একটা কথা বলে রাখি যে পড়াশোনা এমন একটা জিনিস, এটা পুরোপুরি আসলে আপনার ব্যক্তিগত। ওকে, সো আপনাকে পড়তে হবে। আপনি যদি না পড়েন আপনি পিছিয়ে যাবেন। মনে রাখবেন, আপনাকে মোটিভেশন দিতে পারবেন একমাত্র আপনি নিজেই। কোনোদিনও মোটিভেশনাল স্পিচ শোনার দরকার নাই, কারো থেকে মোটিভেশন চাওয়ার দরকার নাই। আপনি মনে রাখবেন যে আপনি আমার কাছে মোটিভেশন চাইবেন, আমি হয়তো বা ক্লাসে আপনাকে 1 ঘন্টা মোটিভেশন দিব, কিন্তু এই 1 ঘন্টা মোটিভেশন আপনার ক্লাসেই কাজ করবে। এরপরে আপনার রক্ত কিন্তু আবার ঠান্ডা হয়ে যাবে এবং আপনার কিন্তু সেই মোটিভেশনে আর কাজ হবে না। তাই বলে রাখি, যেহেতু আমার মোটিভেশন আপনার সাথে খুব স্বল্প সময়ের জন্য থাকবে, এই মোটিভেশনে বিশ্বাসী না হয়ে আপনি যেটা করবেন, নিজেকে নিজে মোটিভেট করবেন। সবচেয়ে বড় মোটিভেটর হচ্ছে মানুষের জীবনে সে নিজে। আপনি যতক্ষণ আপনারা মোটিভেট করতে পারবেন ততক্ষণ আপনি পড়ার মধ্যে থাকবেন, ততক্ষণ আপনি পড়তে পারবেন, ততক্ষণ আপনি সজাগ থাকবেন। ঠিক আছে? আমরা অনেকেই করি সোলাইমান সুখনের মোটিভেশন দেখি, অনেকে আমরা অ্যাডমিশন টিচার আমরা পড়াই, তাদেরকে এবারে সবচেয়ে বড় মোটিভেশন স্পিচে মানে স্পিকার, আমাদের মোটিভেশন ওরে বাবারে বাবা, অফলাইন ক্লাসে এক দিতে বললাম শুয়ে পড়ে যে আরে বাবারে, সেই একটা অবস্থা যে আজকে বাইক হয়েছে, এখনই মনে করেন রক্ত এমন গরম হয়েছে, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে এবং আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয় করে ফেলাবো। ব্যাপারটা আসলে এত সহজ না। আপনি যদি আমার মোটিভেশনের উপর নির্ভরশীল হয়ে যান, আজকে আপনি 1 ঘন্টায় সজাগ থাকবেন, এরপরে আবার এটা শেষ, আপনি ঘুমায় পড়বেন না। আপনি নিজেকে নিজে মোটিভেট করতে হবে, নিজেকে ভাবতে হবে যে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাইতে হবে। ঢাবি আপনার জীবনের সবচেয়ে বড় মোটিভেশন। আর এরপর আপনার সবচেয়ে বড় মোটিভেশন হচ্ছে আপনার বাবা এবং মা। পারলে মা বাবার ছবিটা দেখেন যে আপনারা তারা কত কষ্ট করে পড়ায় আনছে। এই 12টা বছর বা 14টা বছর আপনার পড়াশোনার পেছনে দেওয়ার পরে আপনি আরো 6-7 বছর কি লেদা ছিলেন না, বাচ্চা ছিলেন, আপনার পালা লাগছে, খাওয়ান দাওয়ান লাগছে, এদের কি পরিমাণ ত্যাগ আপনার পেছনে। এই 17, 18, 19, 20 বছরে আপনি কি কিছু পার্সেন্ট দিতে তাদেরকে? এখন দেওয়ার সময় আসছে, সে দেওয়ার সময় আসছে। আপনার বাবা মা কবে কতদিন বেঁচে থাকবে, কবে আপনি ইনকাম করবে আপনারা খাওয়াবেন, এটা কিন্তু আনসার্টেন, খুবই আনসার্টেন। বাবা মাকে ইনকাম করে খাওয়াইতে পারে এরকম সন্তানের ভাগ্য খুবই কম হয়, কিন্তু আপনি এখন আপনার কাছে একটা সুযোগ দিচ্ছে সৃষ্টিকর্তা যে আপনি আপনার বাবা মাকে খুশি করতে পারেন। আপনার মায়ের চোখে অশ্রু চলে আসবে যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যায় বলেন যে আম্মু আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, না রেজাল্ট। এইটুক দেওয়ার চেষ্টা করেন। তো সবাই দম খিচা পড়েন। মনে রাখবেন, ওই যে পানির নিচে থাকা ব্যক্তিটা, যে ব্যক্তিটা শেষ নিঃশ্বাস ত্যাগ করতেছে, ঠিক সেই সময়ে তার বাঁচার যে আগ্রহ জাগে, সেই আগ্রহ, সেই ইচ্ছা, সেই আকাঙ্ক্ষা যদি আপনার মনের মধ্যে না আনতে পারেন, আপনি কোনোভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন না। 2 লক্ষ কম্পিটিটর, চান্স পাবে মাত্র 1700। তো এখানে তারাই চান্স পাবে যারা ওই লেভেলে নিজেকে নিয়ে যেতে পারবে। ঠিক আছে?